লাস্টবারের স্যামসাং A16 এর পরে ফাইনালি স্যামসাং লঞ্চ করলো তাদের A17 5G, যা কিন্তু অলমোস্ট বাজেট রেঞ্জের মধ্যেই তারা লঞ্চ করেছে। অ্যান্ড এই ফোনটা এখন বাংলাদেশের আনঅফিসিয়াল মার্কেটে পাওয়া যাচ্ছে 23,000 টাকার আশেপাশে। অ্যান্ড আমাদের কাছে এটা পাঠিয়েছে গ্যাজেট অ্যান্ড গ্যাজেট, যাদের কাছে আপনারা এই স্মার্টফোনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমরা কিন্তু লাস্ট কিছুদিন এই বাজেটের মধ্যে আরো কয়েকটা ব্র্যান্ডের স্মার্টফোন রিভিউ করেছি। তো সেদিক থেকে বলতে গেলে এই ফোনটার কিছু কিছু কমতির দিকের পাশাপাশি ম্যাক্সিমামই ভালো দিকটা রয়েছে। সো সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। সো অবশ্যই আপনার বাজেট যদি এই মুহূর্তে 23 থেকে 25,000 টাকার নিচে হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তো আপনার ফোন বাইং গাইডটা অনেক স্ট্রং হতে পারে। সো বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। ফোনটার কথা বললে ফোনটা কিন্তু বেশ খানিকটা লাইট ওয়েট এবং বেশ খানিকটা স্লিম। আগের 7.9 মিলিমিটার থেকে এইবার সে জিম করে 7.5 মিলিমিটার থিকনেস নিয়ে এসেছে। তার পাশাপাশি এটার ওজন হচ্ছে 192 গ্রাম। সো এই দিক থেকে এই ফোনটা হাতে নিয়ে কিন্তু খুব একটা বাল্কি ফিল হয় না। তবে স্যামসাং এর ফোনগুলো যেহেতু সাইড থেকে একটু চওড়া, সো একটু বড়সড় হাতই লাগে এগুলো ব্যবহার করার জন্য। এছাড়াও এবার কিন্তু IP54 এর রেটিং থাকছে এই A17 এ, সো যার জন্য টুকটাক পানি ছিটা ফোটা ঘাম ধুলাবালি এগুলোতে আশা করি তেমন কোনো প্রবলেম হচ্ছে না। পোর্টস অ্যান্ড বাটনের দিকে সবকিছু উপস্থিত রয়েছে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। উপরের দিকে রয়েছে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। সো এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো, কারণ অনেক ফোনে দেখা যায় এই বাজেটেও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দিচ্ছে না। তার পাশাপাশি বাকি সব পোর্টস অ্যান্ড বাটনই অ্যাভেলেবেল রয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই স্যামসাং এর ফোনগুলো কেন মানুষ বেশি কেনে, তার একটা বিষয় এই ফোনটাতেও রয়েছে, সেটা হচ্ছে এর সফটওয়্যার আপডেট। এই ফোনটাতে কিন্তু আপনারা মোটামুটি 6 বছরের সফটওয়্যার আপডেট পাবেন এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। মানে আমার কাছে মনে হয় যে জাস্ট এই লং টাইম সিকিউরিটি আপডেট বা লং টাইম সফটওয়্যার আপডেটের জন্য ম্যাক্সিমাম মানুষ এই স্যামসাং এর ফোনগুলো পছন্দ করে। তার পাশাপাশি এর যে ইউআই, সেটা কিন্তু এই মুহূর্তে অ্যান্ড্রয়েড ইউআই জগতে একদম বেস্টের কাতারে রয়েছে। এটাতে আপনারা আউট অফ দ্য বক্স One UI 7.0 সাপোর্ট পাবেন, যা বেস্ট অন অ্যান্ড্রয়েড 15। সো একদম লেটেস্ট অপারেটিং সিস্টেম ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। তার পাশাপাশি এইটার ইউআই যে স্মুথনেস এবং যে ট্রানজিশন, সেটা কিন্তু যথেষ্ট ফ্লুয়েন্ট এবং তার পাশাপাশি কোনো বাগ ভাল্লুক নাই। একদম ইউজার ফ্রেন্ডলি একটা ইউআই, এটা নিয়ে নতুন করে আর বলার কিছু নাই। ফোনটা ডিসপ্লের দিকে আসলে প্রথমেই আপনার যেইটাতে চোখ গিয়ে সব থেকে মন খারাপ হবে, সেটা হচ্ছে 2025 সালে এসেও এইটাতে ব্যবহার করা হয়েছে একটা নচ ফ্রন্ট ক্যামেরা। সো এইটা কিন্তু ভাই একদমই বেমানান, কারণ আমরা এখন 12-13 হাজার টাকার ফোনেও কিন্তু একটা 5 হোল ডিসপ্লে দেখতে পারি। তবে এখানে নচ ডিসপ্লে এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না, একদমই ভালো মতো চোখে লাগে এবং এটা যথেষ্ট বড়। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এখানে তারা কিন্তু যে ডিসপ্লেটা ব্যবহার করেছে, এইটার যে স্পেসিফিকেশন দিয়েছে তা কিন্তু এই বাজেটে একদম বেস্ট লেভেলের বলা যায়। কারণ এখানে আপনারা পাচ্ছেন একটা 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্জ হাই রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে, 1100 নিট স্পিক ব্রাইটনেসের সাপোর্ট রয়েছে, যা কিন্তু ইনডোর অথবা আউটডোর সব জায়গাতেই আপনাকে কন্টেন্ট ভিজিবিলিটি একদম ঝকঝকে তকতকে ডিসপ্লে দিচ্ছে। এবং এই ডিসপ্লের যে কালার রিপ্রোডাকশন, সেটা কিন্তু একদম A+ লেভেলের জোস কোয়ালিটির কন্টেন্ট এক্সপিরিয়েন্স পাবেন আপনারা এই ডিসপ্লে থেকে। আপনারা যারা লং টাইম ডিসপ্লের উপরেই থাকেন, মিডিয়া কনজিউম করেন, ব্রাউজিং করেন, সোশ্যাল মিডিয়া ফলো করেন, সো এই জিনিসগুলোতে কিন্তু আপনাকে এই ডিসপ্লেটা একদম জোস কোয়ালিটির একটা এক্সপিরিয়েন্স দিবে। এছাড়াও আরো একটা জিনিস দিয়ে তারা এই নচের কষ্টটা পুষিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ডিসপ্লের প্রোটেকশন। এই বাজেটের মধ্যে আমার কাছে মনে হয় না কোনো ফোনে আপনারা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন পাচ্ছেন, যেটা কিন্তু আপনারা পাবেন এই স্যামসাং A17 এর ডিসপ্লেতে। সো এটা কিন্তু বেশ পজিটিভ একটা দিক আমার কাছে মনে হয়েছে। মোটামুটি IP রেটিংও রয়েছে, ডিসপ্লে ভালো প্রোটেকশন রয়েছে, সেদিক থেকে আপনারা বেশ রাফলি এই ফোনটাকে ব্যবহার করতে পারবেন। এছাড়াও স্পিকারের কথা বললে এটাতে আপনারা সিঙ্গেল একটা স্পিকার পাচ্ছেন। এখানে আমার কাছে মনে হয় অবশ্যই ডুয়েল স্টেরিও স্পিকার থাকলে বেশ ভালো হতো। তবে যদি বলতে হয় কোয়ালিটির কথা, এই সিঙ্গেল স্পিকারটাও কিন্তু যথেষ্ট লাউড এবং ক্লিয়ার। তার পাশাপাশি বেসটাও কিন্তু যথেষ্ট ফিল করার মতো একটা সাউন্ড এক্সপিরিয়েন্স দিয়েছে আমাকে। সবকিছু মিলিয়ে আমি বলবো যে এটা মোর দ্যান এনাফ বাজেটের মধ্যে। তবে ডুয়েল স্টেরিও স্পিকার থাকলে আরো ভালো হতো। ফাইনালি পারফরমেন্স সেগমেন্টে আসলে এই ফোনটাতে কিন্তু স্যামসাং ব্যবহার করেছে তাদের নিজস্ব Exynos 1330 চিপসেট, যা কিন্তু 5 ন্যানোমিটার আর্কিটেকচারে একটা অক্টাকোর প্রসেসর। তো আমরা যদি এর আন্ডার স্কোর নিয়ে আপনাদেরকে বলি, সেখানে এইটা মোটামুটি 6,24,000-এর আশেপাশে কিন্তু স্কোর নিয়ে এসেছে। সো এই বাজেটের যদি আমি ফোন হিসেবে এর স্কোর কম্পেয়ার করি, সেখানে কিন্তু আমরা এইটাকে খুব একটা খারাপ পর্যায়ে রাখতে পারছি না, কারণ আমি অলরেডি এই বাজেটের আরো বেশ কয়েকটা ফোন রিভিউ করেছি, যেখানে কিন্তু আমরা 5 লাখের নিচেও আন্ডার স্কোর দেখতে পেয়েছি। সো ওই হিসাব করলে আসলে এইটা মোটামুটি আমি স্ট্যান্ডার্ড পজিশনেই রাখবো। সেক্ষেত্রে যদি আমরা পারফরমেন্সের কথা বলি, এইটা দিয়ে আপনারা 2D 3D গেমগুলো ইজিলি প্লে করতে পারবেন, পাবজির মতো গেমগুলো প্লে করতে পারবেন, ফ্রি ফায়ার প্লে করতে পারবেন বেশ স্মুথলি। তার পাশাপাশি 2D যে গেমগুলো রয়েছে বা অ্যাসফল্ট 9 রয়েছে, এই টাইপের গেমগুলো বেশ ভালো মতো খেলতে পারবেন। এছাড়াও আমরা এটাতে পেস গেম খেলেছি, সেটাও কিন্তু কোনো রকম ল্যাগ ফ্রেম ড্রপ ছাড়াই আমরা খেলতে পারছিলাম একদম স্মুথলি। এবং ভালো ব্যাপার হচ্ছে এই প্রসেসরটা কিন্তু খুব একটা হিট জেনারেট করে না। আমরা লং টাইম এটা দিয়ে গেমিং করেছি, তার পাশাপাশি ক্যামেরা
ক্যামেরা অ্যাপগুলো ব্যবহার করেছি, ব্রাউজিং করেছি, মাল্টিটাস্কিং করেছি, তারপরেও কিন্তু আমরা খুব বেশি ওভারহিটিং বা এক্সেসিভ হিট হতে দেখিনি এই ফোনটাকে। তো সেদিক থেকে আমি বলবো বেশ স্টেবল একটা পারফরমেন্স পাবেন এবং বেশ স্টেবিলিটি রয়েছে এর পারফরমেন্সে। ফাইনালি এর ক্যামেরা সেগমেন্ট নিয়ে কথা বলে, রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন সেন্সরটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেটাতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের সাপোর্ট রয়েছে। সেদিক থেকে আমরা ডে-লাইটে যথেষ্ট ভালো কোয়ালিটির পিকচার আউটপুট পেয়েছি। এই বাজেটের ফোন হিসেবে তুলনা করলে এটা কিন্তু কোনো দিক থেকেই পিছিয়ে থাকবে না, যথেষ্ট ভালো ডিটেল শার্পনিং আমরা দেখতে পেয়েছি। তবে একটু কন্ট্রাস্টি পিকচার আউটপুট পাওয়া যায়, এছাড়াও স্কিন টোনটা কিন্তু বেশ ভালো মতো আউটপুট আনতে পারে এবং এনভায়রনমেন্টের যে কালার কন্ট্রাস্ট সেটাও কিন্তু আমরা বেশ ভালো পেয়েছি এবং কালার কনসিস্টেন্সিও যথেষ্ট ভালো ছিল, খুব একটা কালার শিফট করতে দেখিনি। তবে হ্যাঁ, 1x এ যেরকম একটু ওয়ার্ম কালার টোনে পিকচার আউটপুট দেয়, আবার আলট্রা ওয়াইড 0.5x এ গেলে আপনারা একটু কুল টোনে ছবি দেখতে পারবেন এবং আলট্রা ওয়াইডে রয়েছে একটা 5 মেগাপিক্সেলের সেন্সর, যার জন্য ডিটেলে বেশ খানিকটা ঘাটতি থাকলেও আপনারা কিন্তু যথেষ্ট ভালো ইউজার ফ্রেন্ডলি ছবি পাবেন যদি আপনারা ডে লাইটে ছবি তোলেন তাহলে। এর পাশাপাশি এর ফ্রন্টে রয়েছে একটা 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং এইটা দিয়েও আমরা যথেষ্ট ভালো কোয়ালিটির ডিটেল পিকচার আউটপুট পেয়েছি। স্যাম্পল আপনারা দেখতেই পাচ্ছেন, স্ক্রিন টোনটা কিন্তু বেশ ভালো মতো আউটপুট দিতে পারে, খুব একটা ব্রাইট করে ফেলে না, আবার অনেক বেশি ডার্ক ছবিও দেয় না, মোটামুটি বেশ ব্যালেন্স এবং ডিটেল ছবি আউটপুট পাবেন আপনারা এর ক্যামেরা থেকে। তার পাশাপাশি এখানে কিন্তু ডাইনামিক রেঞ্জও আমরা যথেষ্ট ভালো পেয়েছি। এছাড়া পোর্ট্রেটের কথা বললে কোনো রকম এক্সট্রা ফোকাল লেন্থ না থাকায় জাস্ট একটা ফোকাল লেন্থেই ছবি তুলতে পারবেন এবং পোর্ট্রেটও কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে এই বাজেটের ফোন হিসেবে। আপনারা ভালো ডিটেল পাবেন, কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো, খুব একটা কালার বুস্ট করতে আমরা দেখিনি। তার পাশাপাশি এজ ডিটেকশন এবং ব্যাকগ্রাউন্ড ব্লার যথেষ্ট ন্যাচারাল ছিল। একই সাথে এইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও নিতে পারবেন, ইমেজ স্ট্যাবিলাইজেশন থাকার কারণে যথেষ্ট স্টেবল ভিডিও পাওয়া যায়। তবে হচ্ছে ডিটেইলের পরিমাণ একটু কমতি আপনারা পাবেন, যেহেতু জাস্ট 1080p সাপোর্ট পাচ্ছেন। অন্তত 4K 30 থাকলে বেস্ট ডিল হতো। তবে যাই হোক, এই ভিডিও যথেষ্ট ইউজেবল ছিল, আপনি যদি কোথাও রেখে ভালো আলোতে ভিডিও করতে পারেন এটা দিয়ে যথেষ্ট ইউজফুল ভিডিও পাবেন। ফাইনালি ব্যাটারি সেগমেন্টে এবার তারা এটাতে কিন্তু 5000 mAh ব্যাটারি দিয়েছে উইথ 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। ফোনটা খুব ফাস্টলি চার্জ হয়ে গেলে আবার এইটা মোটামুটি লং টাইম আপনাকে একটা ব্যাটারি এক্সপিরিয়েন্স দিবে, যেহেতু One UI আসলে খুব ভালো ব্যাটারিটাকে ম্যানেজ করতে পারে, যার জন্য স্যামসাং এর ফোনগুলো ব্যাটারি এমএইচ কম থাকলেও এটা কিন্তু আপনাকে বেশ লং টাইম একটা ব্যাটারি এক্সপিরিয়েন্স দিতে পারে। সেই দিক থেকে এইটা দিয়ে কিন্তু আপনারা ইজিলি দিন পার করে ফেলতে পারবেন কোনো রকম টেনশন ছাড়াই। নর্মালি ব্যবহার করলে একদিনের বেশিও যেতে পারে। সো সেদিক থেকে আমি বলবো যে ব্যাটারি বা আদার্স কোনো কিছু নিয়ে কোনো রকম টেনশন নাই, যেহেতু 5G ফোন আমাদের দেশে আস্তে আস্তে 5G অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। সো এদিক থেকেও কিন্তু আপনি কোনো রকম ব্যাকডেটে থাকছেন না, একদম লেটেস্টের সাথেই থাকতে পারছেন। তাছাড়াও আমরা এটাতে সিম ব্যবহার করেছি, কোনো রকম নেটওয়ার্ক জনিত কোনো ইস্যুতে পড়িনি এবং নেটওয়ার্ক স্পিড যথেষ্ট ভালো ছিল। সবকিছু মিলিয়ে এই ফোনটার ভালো দিকের পজিশনটাই আমার কাছে সব থেকে বেশি মনে হয়েছে। কমতির দিকটা যদি আমি বলি, সেক্ষেত্রে আমার কাছে এই নচ ডিসপ্লেটাই কমতি মনে হয়েছে। আদারওয়াইজ খুব বেশি যে কমতি বলবো আমি সেটা না। ভিডিওতে যদি 4K 30 fps এর সাপোর্ট থাকতো আরো বেস্ট হতো। আবার যদি ডিসপ্লের জায়গায় এখানে 90 জায়গায় 120 হার্জের থাকতো তাহলে আরো একটু ভালো হতো। আমাদের তো আসলে চাওয়া পাওয়ার শেষ নেই, তবে আসলে সব ফোনে সব দিক থেকে পারফেক্ট হয় না, ভালো খারাপ সব দিক মিলিয়েই হয়। সো আমার কাছে মনে হয় যে বাজেট ওয়াইজ এটার ভালো দিকটাই বেশি। তবে হ্যাঁ, প্রাইসটা যদি আরেকটু কমে মোটামুটি 20,000 বা 20,000 এর নিচে চলে আসে তাহলে আরো একটা বেস্ট ভ্যালু ফর মানি ডিল হতে পারে এই স্যামসাং A17 5G। বাকি ডিসিশন টোটালি আপনার উপরে। একটা রিলায়েবল লং টাইম ইউজের জন্য ফোন খুঁজলে এটা ডেফিনেটলি আপনার চয়েস লিস্টে থাকতে পারে, আমার কাছে যতটুকু মনে হয়েছে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকেও আপনার চয়েস লিস্টে রাখবেন। ধন্যবাদ।